ভারত আর পাকিস্তান দুটো প্রতিবেশী দেশ যাদের হাতে আছে পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার। বহু দশক ধরে চলে আসা এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক কিন্তু পারমাণবিক যুদ্ধের এক ভয়ঙ্কর আশঙ্কা তৈরি করেছে। আজকে আমরা ঠিক এই কঠিন বাস্তবতার দিকেই তাকাব। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সবার মাথায় ঘোরে, আর এটা শুধু কোনো কাল্পনিক প্রশ্ন না, এটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার এক শীতল প্রতিচ্ছবি। যখন দুটো পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে, তখন এই প্রশ্নের উত্তর খোঁজাটা জরুরি হয়ে পড়ে, কারণ এর ফলাফলের ওপর নির্ভর করছে কোটি কোটি মানুষের জীবন আর গোটা বিশ্বের স্থিতিশীলতা। চলুন প্রথমে বোঝার চেষ্টা করি এই অগ্নিগর্ভ পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ। দুটো দেশই কিন্তু সমানে তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বাড়িয়ে চলেছে, আর এটা শুধু সংখ্যার খেলা নয়, প্রযুক্তির দিক থেকে ওই অস্ত্রগুলো দিন দিন আরও উন্নত আর বিধ্বংসী হয়ে উঠছে, যা এই অস্ত্র প্রতিযোগিতাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। এই যে দেখুন, সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, জানুয়ারি ২০২৫ নাগাদ ভারতের কাছে প্রায় ১৮০টা আর পাকিস্তানের কাছে ১৭০টা পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। সংখ্যাগুলো কিন্তু বেশ কাছাকাছি, তাই না? কিন্তু এখানে আসল কৌশলগত সমীকরণটা বদলে দিচ্ছে চীন, যার কাছে রয়েছে প্রায় ৬০০টা ওয়ারহেড। চীনের এই বিশাল অস্ত্রভাণ্ডার ভারতের নীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে আর এই অঞ্চলের অস্ত্রদৌড়কে আরও উস্কে দেয়। এই তথ্যটা সত্যিই চিন্তার বিষয়। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের গবেষণা বলছে, অস্ত্র তৈরির গতি যদি এমনই থাকে, তাহলে ২০২৫ সালের মধ্যেই ভারত আর পাকিস্তানের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৪০০ থেকে ৫০০-তে গিয়ে পৌঁছতে পারে। মানে ভাবা যায়, মাত্র কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের পারমাণবিক ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রতিযোগিতাটা যে শুধু সংখ্যার নয়, তার প্রমাণ হল এই পয়েন্টগুলো। দুটো দেশই এখন মাল্টিপল ওয়ারহেড লাগানো যায় এমন মিসাইল তৈরি করছে। তারা ভূমি, আকাশ এবং সমুদ্র এই ৩ জায়গা থেকেই পারমাণবিক আক্রমণের ক্ষমতা, যাকে বলে নিউক্লিয়ার ট্রায়াড, সেটা অর্জনের চেষ্টা করছে। ভারত যেখানে চীনের কথা মাথায় রেখে দূরপাল্লার মিসাইল বানাচ্ছে, সেখানে পাকিস্তান ভারতের প্রচলিত সামরিক শক্তির মোকাবিলা করার জন্য ছোট আকারের কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। দেখুন, অস্ত্রের সংখ্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সেই অস্ত্র ব্যবহারের পেছনের ভাবনা বা মতবাদটা কি। আর এখানেই ভারত আর পাকিস্তানের মধ্যে তফাতটা, মানে আকাশ পাতাল, যা এই পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। চলুন দেখি কিভাবে তাদের চিন্তাভাবনা একে অপরের থেকে একদম আলাদা। এখানে দুটো দেশের দর্শনের মধ্যে মূল পার্থক্যটা খুব স্পষ্ট। ভারত মানে নো ফার্স্ট ইউজ বা আগে ব্যবহার না করার নীতিতে। মানে সোজা কথায়, ভারত নিজে থেকে কখনো পারমাণবিক হামলা চালাবে না, কিন্তু যদি আক্রান্ত হয় তবে তার প্রতিশোধ হবে ভয়াবহ। অন্যদিকে পাকিস্তান ফার্স্ট ইউজ বা আগে ব্যবহারের অধিকারটা নিজেদের হাতে রেখেছে। তাদের যুক্তি হল, যদি ভারত তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে আর পাকিস্তান সেই আক্রমণ আটকাতে না পারে, তবে তারা আত্মরক্ষার শেষ উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পারে। পাকিস্তানের এই ফার্স্ট ইউজ পলিসিটা কিন্তু এমনি এমনি নয়, এর পেছনে 4টে নির্দিষ্ট রেড লাইন বা শর্ত আছে, যেমনটা এখানে দেখছেন। প্রথমত, যদি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অনেকটা ভেতরে ঢুকে পড়ে। দ্বিতীয়ত, যদি পাকিস্তানের সেনাবাহিনীর বড় কোনো অংশ ধ্বংস করে দেওয়া হয়। তৃতীয়ত, যদি নৌ অবরোধ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হয়। আর চতুর্থত, যদি রাজনৈতিকভাবে দেশটাকে অস্থিতিশীল বা ভাঙার চেষ্টা চলে। এই শর্তগুলোর যে কোনো একটা পূরণ হলেই পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে। এই যে এত সব পারমাণবিক মতবাদ, এগুলো তো আর একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে 7 দশকেরও বেশি সময়ের এক লম্বা, রক্তক্ষয়ী ইতিহাস, যা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে বারে বারে আমাদের সামনে নিয়ে আসে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই দেখুন, দুই দেশের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে। ১৯৪৭, ৬৫ আর ৭১ সালের পুরোদস্তুর যুদ্ধের পাশাপাশি ১৯৯৯ সালের কার্গিল সংঘাত পরিস্থিতিকে পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় নিয়ে গিয়েছিল। এমনকি এমন আশঙ্কাও করা হয় যে ২০২৫ সালের দিকে S-400 মিসাইল সংকটকে কেন্দ্র করে আকাশের সংঘর্ষ হতে পারে, যা দেখিয়ে দেয় পরিস্থিতি কতটা ভঙ্গুর। এই সংঘাতের প্রেক্ষাপটেই ভারতের একটা সামরিক কৌশল হল কোল্ড স্টার্ট মতবাদ। এর মূল উদ্দেশ্য হল কোনো বড় সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের
পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ দেওয়ার আগে খুব দ্রুত আর সীমিত আকারে পাকিস্তানে ঢুকে সামরিক অভিযান চালানো। ভারতের ধারণা এই ধরনের ছোট আক্রমণ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করবে না, কিন্তু পাকিস্তান এই কৌশলকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে এবং এটাই তাদের ফার্স্ট ইউজ নীতিকে আরও জোরালো করে তোলে। এই হুমকিটা যে কতটা সত্যি তার একটা আঁচ পাওয়া যায় অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুরের এই কথায়। একটা সম্ভাব্য ভবিষ্যতের সংঘর্ষের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হয়তো ভারতের শহরগুলোকে পাকিস্তানের মিসাইল হামলা থেকে বাঁচাতে পারে। এই ধরনের ভাবনা প্রমাণ করে যে দুই দেশ কতটা বিপজ্জনকভাবে সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো আমরা একটা আঞ্চলিক সংঘাতের কথা বলছিলাম, কিন্তু যদি সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধ বেঁধে যায়, তাহলে এর প্রভাব কিন্তু শুধু ভারত বা পাকিস্তানে আটকে থাকবে না। বিজ্ঞানীরা মডেল তৈরি করে দেখিয়েছেন যে এর পরিণতি হবে এক বিশ্বব্যাপী মহা বিপর্যয়। চলুন এবার সেই ভয়াবহ চিত্রটা দেখি। সংখ্যাটা ভাবতেও ভয় লাগে। একটা সীমিত আকারের পারমাণবিক যুদ্ধেও শুধুমাত্র ভারত আর পাকিস্তানে তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে 50 থেকে 125 মিলিয়ন, মানে 5 থেকে 12.5 কোটি মানুষ। এই মৃত্যু ঘটবে বিস্ফোরণ, আগুন আর ভয়াবহ রেডিয়েশনের কারণে মাত্র কয়েক দিনের মধ্যে। এই সংখ্যাটা আসলে কতটা বিশাল, এই তুলনাটা একবার দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 6 বছর ধরে, আর তাতে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিল। আর ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে মাত্র 1 সপ্তাহে এর চেয়ে 2.5 গুণ বেশি, মানে 12.5 কোটি মানুষ মারা যেতে পারে। এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একক বিপর্যয়। কিন্তু আসল বিপর্যয়টা শুরু হবে এর ঠিক পরেই। পারমাণবিক বিস্ফোরণের শহরগুলোতে যে আগুন জ্বলবে তা থেকে 16 থেকে 36 টেরাগ্রাম, মানে হাজার হাজার কোটি কিলোগ্রাম কালো কার্বনের ধোঁয়া তৈরি হবে। এই ঘন ধোঁয়া বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যাবে এবং কয়েক সপ্তাহের মধ্যে গোটা পৃথিবীতে একটা চাদরের মতো ছড়িয়ে পড়বে। আর এই কালো ধোঁয়ার চাদর পৃথিবীকে ঢেকে ফেলার ফলাফল হবে মারাত্মক। পৃথিবীতে আসা সূর্যের আলো 35% পর্যন্ত কমে যাবে। বিশ্বজুড়ে বৃষ্টিপাত কমবে 30%। আর এর সরাসরি প্রভাবে জমির ফসল উৎপাদন কমবে 30% আর সমুদ্রের উৎপাদনশীলতা কমবে 15%। এর পরিণতি একটাই, বিশ্বজুড়ে এক ভয়াবহ খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ। সূর্যের আলো কমে যাওয়ায় পৃথিবীর গড় তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। একেই বিজ্ঞানীরা বলেন পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার। কৃষিকাজ ধ্বংস হয়ে যাবে, পরিবেশের ভারসাম্য ভেঙে পড়বে, আর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে। আর এই পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে পৃথিবীর 10 বছরেরও বেশি সময় লেগে যাবে। তাহলে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফেরা যাক। এত কিছু জানার পর কে প্রথমে ধ্বংস হবে, এই প্রশ্নটাই তো আসলে অবান্তর হয়ে যায়, তাই না? আসল উত্তরটা আরও অনেক বেশি ভয়াবহ। এটা এক স্বনিশ্চিত ধ্বংসের পথ, যেখানে কেউ জেতে না। সংক্ষেপে এর ভয়াবহ পরিণতি 2 ধাপে আসবে। প্রথমত, ভারত আর পাকিস্তানে কোটি কোটি মানুষের তাৎক্ষণিক মৃত্যু, যা 1 সপ্তাহের মধ্যে সারা পৃথিবীর স্বাভাবিক মৃত্যুর হারকে দ্বিগুণ করে দেবে। আর দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয়, যা দুর্ভিক্ষ আর পরিবেশগত ধ্বংসের মাধ্যমে সেই সব দেশকেও প্রভাবিত করবে যারা এই যুদ্ধের অংশই নয়। আর এই ঝুঁকিটা যে কতখানি বাস্তব তা স্প্যানিশ ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এই কথাটা শুনলেই বোঝা যায়। বিশেষজ্ঞরা মনে করেন 2 দেশের মধ্যে কৌশলগত স্থিতিশীলতা আসার কোনো সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই। এর মানে হল এই পারমাণবিক সংঘাতের ঝুঁকি একটা চলমান বাস্তবতা, যা যে কোনো মুহূর্তে এক ভয়াবহ রূপ নিতে পারে। তাই আলোচনার শেষে এসে আসল প্রশ্নটাই বদলে যায়। প্রশ্নটা এটা নয় যে কে জিতবে বা কে আগে ধ্বংস হবে, বরং আসল এবং সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই বিশ্বব্যাপী বিপর্যয়কে কিভাবে ঠেকানো যায়। এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব শুধু এই 2 দেশের নয়, বরং সমগ্র মানব জাতির।